তো বই বার করেছো তো? তো আজকে আমরা ভৌত বিজ্ঞানে কি পড়বো? কেমিস্ট্রি পোর্শনটা পড়বো, যেখানে রয়েছে তোমার পদার্থের প্রকৃতি, তাই তো? আচ্ছা, পদার্থ কে কে দেখেছো বলো? দিয়া কি কি পদার্থ দেখেছো? স্যার পদার্থ তো 3 প্রকার। পদার্থ প্রকার আমি জিজ্ঞেস করিনি, যে বলছি যে পদার্থ কি, যেটা ডেফিনেশন না। মানে যেটা যেটা আমরা দেখতে পাই আর যেটার ভর আছে আর মানে যে যেটা আয়তন আছে তার মানে সেটাকে যেটা পদার্থ বলে। কোনো কিছু এলাকা দখল করে আছে, হুম, তাই তো? হ্যাঁ। সেরম পদার্থ বলতে কি বোঝো? স্যার যার ভর আছে, উচ্চতা আছে এবং কিছুটা জায়গা দখল করে থাকে, তাকে পদার্থ বলে। যেমন এক্সাম্পল? স্যার যেমন বই, খাতা, পেন্সিল বক্স, পেন। আর তুমি? স্যার আমিও। তুমি পদার্থ না পদার্থ? স্যার পদার্থ। তুমি পদার্থ? ঠিক করে স্যার বলো। আগের চ্যাপ্টারের উপর অঙ্ক আসবে তো? হ্যাঁ, অঙ্ক আসবে তো। অঙ্ক তো আগের দিন করে দিলাম। হ্যাঁ। এবার ওরই যে কোশ্চেন অ্যান্সার যেটা আছে সেইটা ওয়েবসাইটে পিডিএফ ফরম্যাটে দেওয়া হয়েছে, কারণ অত কোশ্চেন মানে করানো যাবে না। যেগুলো বোর্ডে নোটসের মতো দেখানো হয়েছে ওগুলো হ্যাঁ। ওগুলো দেওয়া আছে? কোন যেগুলো যেগুলো বোর্ডে আপনি দেখা নোটস হিসেবে, মানে যেখানে না তুমি ওগুলো না, পড়াচ্ছো। আলাদা কোশ্চেন দেওয়া আছে। আচ্ছা। মানে ওই থিওরি রিলেটেড কোশ্চেন কি কি হতে পারে, মানে ধরো ডেফিনেশন গুলো আছে, বা আরো এক্সট্রা গিভ রিজন টাইপের কোশ্চেন, মানে কারণ ব্যাখ্যা টাইপের কোশ্চেন দেওয়া আছে। আর এমসিকিউ ওগুলো পরে আপলোড হবে, মানে ধরো তোমাদের পরীক্ষার আগে, মানে যেহেতু শনিবার পরীক্ষা বলছি, টেস্ট হবে, মানে 1 ঘন্টা টেস্ট হবে, আমি কোশ্চেন এখানেই দেখাবো, আমাকে অ্যান্সার লিখে সঙ্গে সঙ্গে পাঠাতে হবে। ঠিক আছে স্যার, আপনাকে তো পাঠাতাম তো? হ্যাঁ, মানে আমাকে বলতে ওই না, তোমার আমি হয়তো কয়েকদিন পরে স্টুডেন্টদের জন্য আলাদা নাম্বার হবে, মানে যারা হোমওয়ার্ক সব ওই নাম্বারে, অন্য নাম্বারে পাঠাবে। আচ্ছা। সেটা আমি বলে দেবো, আমি নাম্বারটা চেঞ্জ, ওইটা আরেকটা নাম্বার স্টুডেন্টদের জন্য করতে হবে। তার মানে তাহলে শ্রেয়ম বলো, তাহলে হ্যাঁ তুমি স্যার। কি পদার্থ না পদার্থ না? স্যার স্যার বলো। আমি স্যার হ্যাঁ পদার্থ। তার মানে তোমার কিছু, মানে তুমি মানে কথা বলতে পারছো তো? তোমার বইটা কথা বলতে পারে? না স্যার। আর খাতাটা কথা বলতে পারে? না স্যার। তার মানে তাহলে তুমি কি হলে? পদার্থ হলে? না স্যার। তাহলে দিয়া তুমি কি পদার্থ না পদার্থ না? না স্যার, পদার্থ নয়। তার মানে আমরা কি জীবিত ব্যক্তি, তাই তো? হ্যাঁ স্যার। মানে যার সেন্স পেন সব রয়েছে, মানে আমরা হচ্ছে কিসের মধ্যে আসছি? জীবন বিজ্ঞানের মধ্যে আসছি, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে ভৌত বিজ্ঞান, কেমিস্ট্রির ভেতরে আমরা কিভাবে আসবো? মানে রসায়নের ভিতরে আমরা কিভাবে আসবো? মানে আমরা ধরো পড়ছি, শুধু কি পড়ার জন্য কি পড়বো, না শেখার জন্য পড়বো? স্যার শেখার জন্য। শেখার জন্য পড়বো। তাহলে পদার্থ যেইটা হচ্ছে ডেফিনেশনে কি বলবে দিয়া? স্যার পিওর ডেফিনেশন। হ্যাঁ, পিওর ডেফিনেশন। দেখো, পিওর ডেফিনেশনটা এখানে লেখা রয়েছে, বলছে যা ইন্দ্রিয়গ্রাহ্য। মানে ইন্দ্রিয়গ্রাহ্য কথাটার মানে কি? দেখা যায়। যাকে চোখে দেখা যাচ্ছে, ঠিক আছে? মানে আচ্ছা, শিবম বলো, চোখে দেখা যায় না এমন একটা জিনিস? স্যার বাতাস। বাতাস অক্সিজেন। চোখে দেখা যায় না। হ্যাঁ স্যার। তার মানে অক্সিজেন। অক্সিজেন, কিন্তু ওইটাও কি পদার্থ, তাই তো? হ্যাঁ স্যার। কারণ ওরও ভর আছে। হ্যাঁ স্যার। ভর আছে না ভার আছে? স্যার ভার আছে স্যার। দিয়া ভর আছে না ভার আছে? স্যার ভর আছে। ভর আছে, কারণ
ভার বলতে আমরা স্পেসিফিক বলবো যেটা আমরা অভিকর্ষজ ত্বরণের মানে গ্র্যাভিটির বিরুদ্ধে যেটা ওয়েট করব, মানে দাঁড়িপাল্লাতে যেটা ওয়েট করব সেটা ভার। আর কোন বস্তুর মধ্যে যতটা ম্যাটার আছে মানে বস্তু আছে সেটা হচ্ছে ভর। ফিজিক্সে আবার আলোচনা হবে ওই ভর জায়গাটা আছে, ঠিক আছে? তার মানে আমরা কি বলছি যে হচ্ছে পদার্থ হচ্ছে যা ইন্দ্রগ্রাহ্য, মানে আমরা যেটা চোখে দেখতে পাচ্ছি, যার ভর আছে, যার কিছুটা স্থান দখল করে থাকে এবং জাড্য ধর্ম আছে। আচ্ছা, জাড্য ধর্ম বলতে স্যার জাড্য দু প্রকার, একটা গতিজাড্য, স্থিতিজাড্য। এবার গতিজাড্য হচ্ছে কোনো বস্তু যখন গতি অবস্থায় থাকে, মানে সেই অবস্থাতেই থাকার যে প্রবণতা সেটা গতিজাড্য। আর যেটা স্থিতিজাড্য মানে কোনো বস্তু যখন স্থির অবস্থায় আছে ওই স্থির অবস্থাতেই থাকার যে প্রবণতা তাকে স্থিতিজাড্য বলে। মানে জাড্য বলতে যেটা যে অবস্থাতে আছে সেই অবস্থাতেই থাকছে, স্থির থাকলে স্থির থাকছে, গতিশীল থাকলে গতিশীল থাকছে। স্যার হ্যাঁ বলো। স্যার যে ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং স্যার ওটা তো গতিশীল বইয়ের বস্তু ডেফিনেশন হয়ে গেল, বোঝো কি তুমি? তুমি জাড্ডোর এক্সাম্পলটা আমাকে বোঝাবে কি করে? আমি বইয়ের ডেফিনেশন বলছি না। মানে ধরো তোমাকে ঠেলে দিলাম, তুমি কি সারাক্ষণ চলতে থাকবে? না স্যার। কেন চলতে থাকবে না? তুমি এইমাত্র বললে যে গতিশীল বস্তু চিরকাল, কি বললে বলো? চিরকাল স্থির থাকে এবং 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 গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় চলতে থাকবে। ধরো তোমাকে আমি কি করলাম, এরকম ভাবে ধরে ছুঁড়ে দিলাম, তাহলে তুমি গতিশীল হবে তো? হ্যাঁ স্যার। তাহলে তুমি কি চিরকাল গতিশীল থাকবে? না স্যার। তাহলে বুঝে বলো, যেটা মানে যেই গতিশীল কথাটার মানে হচ্ছে ধরো, যেমন ধরো পৃথিবী ঘুরছে, তাই তো? হ্যাঁ স্যার। না ঘোরেনি? স্যার গড়ে। তাহলে তোমার বাড়িটা পড়ে যেত তো? স্যার মাধ্যাকর্ষণ শক্তির জন্য এটা হয় না। এটা হয়নি, বা তাহলে যদি ঘুরছে তাহলে আমরা তো বুঝতে পারতাম মাধ্যাকর্ষণ শক্তির জন্য আমরা ঘুরছি, সেটা বুঝবো কি করে? স্যার মানে তোমার বাড়িটা ধরো রয়েছে দাঁড়িয়ে, তুমি বলছো যে মাধ্যাকর্ষণ শক্তির জন্য দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ স্যার। বলছি পৃথিবী ঘুরছে, হ্যাঁ স্যার। তাহলে আমরা বুঝতে পারছি না কেন? কেন দিয়া তো কি হবে? কারণ আমরা পৃথিবীর মধ্যে আছি, পৃথিবী ঘুরছে, আমরা ওর সঙ্গে ঘুরছি। আমরাও তার সঙ্গে ঘুরছি এবং আমাদের সাপেক্ষে তো আমরা স্থির। আমাদের সাপেক্ষে আমাদের স্থির কেন? কারণ পৃথিবী ঘুরছে, আমরা মানে পৃথিবীর উপরে আছি, তাহলে আয়তনটা অনেকটা বড়। মানে ধরো সিম্পল যদি একটা থালা নাও, এরকম লম্বা ডিশ, তাতে যদি একটা ছোট পিঁপড়ে ছিঁড়ে দাও, পিঁপড়েটার মনে হয় বা যেটা আমাদের মনে হচ্ছে যে এতটাই আয়তনটা বড়, ওর ভেতরে যে আমরা এতটাই নগণ্য মানে ছোট, যে পৃথিবী যে ঘুরছে সেটা আমরা বুঝতে পারছি না। কিন্তু তুমি যদি তোমাকে একটা ছোট কোনো গোলাকার জিনিসের উপর ঘোরানো হয়, তুমি ঘুরছো, মানে ফিল করতে পারছো যে তুমি ঘুরছো, তাই তো? হ্যাঁ স্যার। তার মানে আয়তনটা এতটাই বড় আমাদের সাইজ, আমরা এই পৃথিবীর মধ্যে, তো ওই অত বড় অংশটা ঘুরছে, আমরা কি কখনোই বুঝতে পারবো না, কারণ আমাদের চোখের এরিয়াতে যতটা দেখতে পাচ্ছি মানে ভাস্ট এরিয়া দেখতে পাচ্ছি, সেই জন্য আয়তন বড় হওয়ার জন্য আমরা বুঝতে পারছি না। কিন্তু আয়তনটা ছোট হলে মানে ধরো আমার শরীরের মাপে বা তোমার শরীরের মাপে যদি হতো, বা একটা বাড়ির মাপে হতো, তাহলে বুঝবা, তাই তো? হ্যাঁ স্যার। দিয়া স্যার তাও তো আমাদের মনে হতো যে আশেপাশের জিনিসগুলো পেছনের দিকে সরে যাচ্ছে। ওইটা তো আপেক্ষিকতার ভাগ চলে গেল। তো ওইটা যদি ঘোরে তাহলে তো তুমি মানে টোটালটা, যদি ধরো তোমাকে কোনো বস্তুর উপর যদি মানে কোনো কিছু গোল জিনিসের উপর, যেটা নাগরদোলা বলে, তোমাকেও সেখানে কি মনে হয়? স্থিরই মনে হয় তো? মানে তুমি ভাবো যে স্থির, আশপাশগুলো ছুটছে, যেটাকে তুমি বলছো, কি বলছো, এটা আপেক্ষিকতা বলছো। ফ্রেম অফ রেফারেন্স। তো ঠিক আছে, ওগুলো নিয়ে পরে আলোচনা হবে, এখানে আসো।
তো আমরা পদার্থ বলছি যা ইন্দ্রকার্য, যার ভর আছে, যা কিছুটা স্থান দখল করে থাকে এবং জাড্য ধর্ম আছে, তাকে পদার্থ বলে। যেমন হচ্ছে কাঠ, ইট, পাথর, বই, খাতা, কাগজ, জল, দুধ, বায়ু ইত্যাদি, তাই তো? সেটাই হচ্ছে পদার্থ। আচ্ছা সেরকম তুমি পদার্থ হলে না? না তুমি পদার্থ না, কারণ আমাদের কি রয়েছে? আমরা হচ্ছে মানুষ, তাই তো? হ্যাঁ স্যার। আমাদের আর কি আছে? স্যার পদার্থ পদার্থ না, আমাদের মানে তোমার আমার, স্যার মানে তুমি কি করতে পারো যেটা পদার্থ করতে পারে? স্যার আমি স্যার বলো। স্যার হাঁটাচলা করতে পারি স্যার। হাঁটাচলা করতে পারি স্যার। লিখতে পড়তে পারি। হ্যাঁ, লিখতে পারো। তাহলে তুমি ম্যাথসে কত পেয়েছো ক্লাস 7 এ? স্যার 7-এ হুম, আউট অফ 16 হতে স্যার। হ্যাঁ মানে টোটাল, মানে একদম পার্সেন্টেজ। স্যার পার্সেন্টেজে স্যার 70%। 70%, তার মানে আউট অফ 60 তে কত পেয়েছো? স্যার আউট অফ 60 তে স্যার পেয়েছি 57। 57। 3 নাম্বার কোথায় গেল? স্যার ওই শর্টে স্যার ভুল হয়ে গেছে। কান ধরে উঠবোস করেছো? হ্যাঁ কারণ ওই যে শর্টে ভুল হয়ে গেছে বললে, হ্যাঁ স্যার। করেছো না করনি? এবার দেখো এইদিকে আসো, দেখো তার মানে পদার্থ হচ্ছে যা ইন্দ্রিয়গ্রাহ্য, যার ভর আছে, যা কিছুটা স্থান দখল করে থাকে, যার জাড্য ধর্ম আছে, তাকে পদার্থ বলে। ডেফিনেশনে পরীক্ষায় পড়লে এটাই লিখতে হবে। ওকে? ঠিক আছে স্যার। তাহলে পদার্থ জিনিসটা ক্লিয়ার হলো। এরপর হচ্ছে পদার্থের বিভিন্ন অবস্থা। পদার্থ তিনটে ভাগের থাকে। একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে কঠিন, তারপর তরল, আর একটা গ্যাসীয়। গ্যাসীয়। আচ্ছা গ্যাস দেখতে পাওয়া যায়? না না স্যার। স্যার। আচ্ছা লাইটার দেখেছো এরকম ম্যাচিস, মানে যেটা হ্যাঁ দিয়ে স্যার। লাইটার জ্বালায়, আগুন হ্যাঁ জ্বালায়, স্যার। তাহলে ওইটা তো গ্যাস, গ্যাসই তো। হ্যাঁ স্যার। তাহলে ওখানে ওইটা লাইটারের ভিতর লিকুইডটা দেখতে পাওয়া যায় কেন? সেটা তো লিকুইড স্যার ফর্ম। ওই স্যার ওর ভেতরে গ্যাস অনেক পরিমাণ ভরা থাকে বলে স্যার ওইটা গ্যাসীয় থেকে তরল অবস্থায় চলে আসে। আর দিয়া উত্তর কি হবে? স্যার লিকুইড ফর্মে থাকে। লিকুইড ফর্মে থাকে। আর অজমি উত্তর কি হবে? স্যার লিকুইড ফর্মে থাকে। লিকুইড ফর্মে থাকে। লিকুইড ফর্মে গেল কি করে? গ্যাসই তো বেরোচ্ছে, এরকম ভাবে টিপে ধরলে গ্যাসই তো বেরোয়। হ্যাঁ তাহলে স্যার। লিকুইড বেরোতো তো। আচ্ছা আগে বলো, এটারও আছে, এটারও কথা। আচ্ছা কোল্ড ড্রিঙ্কস খেয়েছো তো? হ্যাঁ স্যার। তো কোল্ড ড্রিঙ্কস এর বোতলে চিবিটা করলে ভট করে আওয়াজ ওঠে কেন? স্যার কার্বন ডাই অক্সাইড থাকে। তা কার্বন ডাই অক্সাইডটা কি ফর্মে ছিল? লিকুইড ফর্মে না গ্যাস ফর্মে? বোতল খোলার আগে তুমি লিকুইডই দেখছো। হুম। বোতল তাহলে খোলার সাথে সাথে সেটা গ্যাসীয় ফর্মে আসছে। তার মানে কার্বন ডাই অক্সাইডটা কি ওই যখন জলের মধ্যে ছিল লিকুইড ফর্মে ছিল না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে ওটা কিভাবে ছিল? স্যার কম্প্রেস বায়ু- করে, মানে গ্যাস যেই জিনিসটা হচ্ছে যাদের ভেতরে অণুগুলো, মানে যেমন ধরো অক্সিজেন বলছি, অক্সিজেনে কটা পরমাণু আছে? দুটো অক্সিজেন পরমাণু নিয়ে একটা অক্সিজেন অণু হচ্ছে। তাহলে এরকম অক্সিজেন অণুগুলো অনেক দূরে রয়েছে। স্যার ওদের মধ্যে তো ইন্টারমলিকিউলার ফোর্সটা অনেকটা কম। হ্যাঁ, তো আমি তো সেটাই বলছি, গ্যাসের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্সটা, অ্যাট্রাকশনটা অনেক কম, কিন্তু ইন্টারমলিকুলার ডিসটেন্সটা অনেক বেশি। হুম। মানে মলিকুলের কেন্দ্র থেকে আরেকটা তার মলিকুলের জন্যই কেন্দ্রের তো দূরত্বটা সেটা অনেকটা বেশি। তার জন্যই তো ফোর্সটা কম। সেই জন্যই ফোর্সটা কম। এই ডিসটেন্সটা বেশি হওয়ার জন্য, মানে যেমন ধরো তোমার কাছে যদি কোনো স্পঞ্জ থাকে, স্পঞ্জের উপর তুমি প্রেসার দিলে স্পঞ্জটা কি হয়ে যায়? সংকুচিত। সংকুচিত হয়। এখানে ওই যে লাইটার বা কোল্ড ড্রিঙ্কস,
ওর ভেতরে যে কার্বন ডাই অক্সাইড বা তোমার যে কমপ্লেক্স লাইট, কমে থাকে। হ্যাঁ, ওকে হাই প্রেসারে ওকে কম্প্রেস করে রাখা হচ্ছে, সেই জন্য এটা লিকুইড লাগছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে দেখো, কঠিন তরল গ্যাসীয় তোমাদের ক্লাস 8 এর বইয়ের যে ডেফিনেশন আছে ওইটা পরীক্ষা খাতার জন্য লিখতে হবে। আর একটা জিনিস আমি বলে দিচ্ছি যে এটা কঠিন তরল, যে জিনিসটা গেল যে কঠিন পদার্থ, মানে এবার এক একটা করে ডিফারেন্স আসবে। দেখো, সাধারণ অবস্থায় যে পদার্থের নির্দিষ্ট আকার আয়তন থাকে তাদের কঠিন পদার্থ বলে। যেমন ধরো এখানে দেওয়া রয়েছে ইট, লোহা, হীরক। আচ্ছা, হীরক কি মেটাল? না স্যার, নন মেটাল। নরমাল। ফ্রম না কি বলে তোমার শ্রেয়ম। হ্যাঁ স্যার। হীরক মেটাল? স্যার হীরক না স্যার। কেন? ওটা কি? স্যার স্যার ওটা তো ওটা অনেক দাম কয়লার কিন্তু। স্যার ওটা কয়লার খনি থেকে পাওয়া যায়। ওটা কয়লার খনি থেকে পাওয়া যায়। তাহলে কয়লার খনিতে কি থাকে? কয়লার খনি মানে তো কালো, তাহলে ওটা চকচক করে কেন? আচ্ছা দিয়া বলো, হীরক কি আছে হীরকের মধ্যে? নন মেটাল তো এটা। হ্যাঁ, নন মেটাল কি আছে? কি আছে বলতে? ও যেমন শ্রেয়ম বললো যে ওইটা কয়লার খনি থেকে পাওয়া যায়। কয়লার খনিতে অগ্নি বলো কি পাওয়া যায়? স্যার কয়লার খনি থেকেই তো হিরে পাওয়া যায়। কয়লার খনি থেকে পাওয়া যায়। তাহলে কাঠ কয়লা কোথা থেকে তৈরি হয়? যেটা তোমার ট্রেনে করে তো নিয়ে যায় এরকম বড় বড়, ওইটাই তো কয়লার খনি থেকে আসে। হ্যাঁ স্যার। তাহলে ওইটা কি কালোটাকে কি বলে? কার্বন। কার্বন। তার মানে তুমি এইমাত্র শ্রেয়ম বললো কয়লার খনি থেকে হীরক পাওয়া যায়। দিয়াকে জিজ্ঞেস হ্যাঁ স্যার। করলাম হীরকের মধ্যে কি পাওয়া যায়, তুমি বললে নন মেটাল পাওয়া যায়। স্যার নন তুমি মেটাল। বল, হ্যাঁ কি পাওয়া যায়? স্যার এটা নন মেটাল পাওয়া যায় তো বলি। হ্যাঁ, নন মেটাল। আর আর হচ্ছে তুমি অসমি বললে যে কি পাওয়া যায়? কার্বন। স্যার কয়লার হ্যাঁ মধ্যে স্যার। কার্বন পাওয়া যায়। হ্যাঁ, কয়লার মধ্যে হ্যাঁ স্যার, কয়লার মধ্যে কার্বন পাওয়া যায়। তাহলে স্যার হীরের মধ্যে কি পাওয়া যায় জানি না। হীরের মধ্যে কার্বনই পাওয়া যায়। এটা কার্বনের রূপভেদ, মানে বহুরূপিতা বলে, যেটাকে ইংলিশে বলে অ্যালোট্রপি। আচ্ছা স্যার। মানে ওইটাকে ইংলিশে অ্যালোট্রপি বলে, বাংলাতে মনে হয় বহুরূপিতা বলে। মানে রূপভেদ না এরকম কি আছে? মানে অ্যাকচুয়ালি হীরক বা গ্রাফাইট দেখেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। কি কোনটা গ্রাফাইট? স্যার পেন্সিলের যে সিস্টেম স্যার সিস্টার। হ্যাঁ, তাহলে ওইটা কি কার্বন না কার্বন না? স্যার কার্বন। তার মানে ওইটা কার্বনের কি? হীরক আর গ্রাফাইট কার্বন, কিন্তু ওইটা ওদের রূপভেদ, যেটাকে অ্যালোট্রপি বলে। ওকে, তার মানে আমরা এখানে কি কি পেলাম যে এখানে আসো, অনেক টপিক রয়েছে। এখানে দেখো, কঠিন পদার্থ কি হচ্ছে? সাধারণ অবস্থায় যাদের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে। যেমন আমি একটু আগে কি বলছিলাম? পরমাণু বলছিলাম, তাই তো? হ্যাঁ স্যার। হাইড্রোজেন পরমাণু, অক্সিজেন পরমাণু বলছিলাম তো? হ্যাঁ স্যার। যেমন ধরো এটা অক্সিজেন, অক্সিজেন, আর এটা ধরো এই একটা অক্সিজেন, ধরো এটা হাইড্রোজেন। এটা এখানে দুটো হাইড্রোজেন অ্যাটম মিলে হচ্ছে H2। ঠিক আছে, এইটা হচ্ছে এই হাইড্রোজেনটার পরমাণুর এই যে ডটটা লিখেছি, এটা ওটা নিউক্লিয়াস মানে কেন্দ্র, এই পরমাণুটার কেন্দ্র। কঠিন পদার্থ হচ্ছে এই যে পরমাণুগুলোর, বা ধরো যদি আমি এখানে অণু লিখি, অণু লিখলে এরকম হবে, মানে মলিকুল যেটাকে বলে, মানে মলিকুল বা বলতে পারো বা অণুই বলো, সব থেকে বেটার। মানে যেমন এটা হাইড্রোজেন অণু আর এটা হাইড্রোজেন পরমাণু। ঠিক আছে, বইয়ের হ্যাঁ স্যার। ডেফিনেশন ওইটা, যে পদার্থ নির্দিষ্ট আকার আয়তনে থাকে তাকে বলে কঠিন পদার্থ।
কিন্তু বইয়ের ডেফিনেশন যেটা তোমার হায়ার ক্লাসে দরকার, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এই ম্যাটারটা ধরেছে কিন্তু এটাকে কমপ্লিট বলেনি, যেটা তোমাদের সিবিএসসি তোমাদের না অল ইন্ডিয়া সিলেবাসে এনসিইআরটি বইয়ে বা সিবিএসসি বোর্ডের বইয়েতে এই পদার্থের ব্যাপারটা এখানেই শেষ করে দিয়েছে, এইটাই শেষ করে দিয়েছে, যেটাকে আর 9 এ নিয়ে যায়। 9 এ পদার্থের পরের ব্যাপারটা 9 এ ডিসকাস হয়েছে। বোঝা গেল? যেটা আমি হ্যাঁ এখানে স্যার। বলছি সেটা শোনো ভালো করে। যেটা হচ্ছে এই যে দুটো পরমাণু কম্বাইন হয়ে কি হচ্ছে, অণু তৈরি হচ্ছে, তাই তো? এই অণুগুলোর মধ্যে এই যে ডিসটেন্সটা, এইটাকে বলে হচ্ছে তোমার মানে তোমার এই অণুগুলোর মধ্যে এইটার এভারেজ হচ্ছে তোমার এর হবে এই যে ডিসটেন্সটা, যেটা আমি লিখছি রেড কালার। কঠিন পদার্থের ভেতর এই ডিসটেন্সটা সবথেকে কম হবে। ইন্টারমলিকুলার ফোর্স তো হ্যাঁ, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা বেশি হবে, ইন্টারমলিকুলার ডিসটেন্সটা, এই একটা মলিকুল এর মধ্যে ডিসটেন্সটা কি হচ্ছে, দূরত্বটা কম হচ্ছে, আর ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা বেশি হচ্ছে। মানে তোমার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন কি হয়ে যাচ্ছে, বেশি হচ্ছে বেশি হচ্ছে আর ইন্টারমলিকুলার ডিসটেন্সটা কম হচ্ছে। is high আর intermolecular distance। তোমাকে কেউ যদি কোশ্চেন জিজ্ঞেস করে যে কঠিন পদার্থ কি জিনিস, তুমি কি বলবে? Intermolecular distance is low। তোমাকে কেউ যদি কি বলবে? ইন্টারমলিকুলার ফোর্স কে Intermolecular force of attraction is high, মানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা বেশি আর ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্সটা কম, তাই তো? হ্যাঁ স্যার। শ্যাম বুঝতে পারলে? স্যার আরেকবার ক্লিয়ার করে দেন। আচ্ছা, আমার হাতটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তো এই হাতটা কখন জোড়া লাগবে? স্যার যখন আপনি দুটি হাতকে সংস্পর্শে নিয়ে আসবেন একদম, তার মানে তখন ডিসটেন্সটা কি হয়ে যাচ্ছে? স্যার 0। তার মানে ডিসটেন্সটা কম হলো না বেশি হলো? স্যার কম হলো। এবারে এই হাতটাকে মোটা লাগছে না শক্ত লাগছে? স্যার এইটা ছিল এরকম সিঙ্গেল ছিল, হ্যাঁ স্যার। এই জোরে দিলাম, হ্যাঁ স্যার। তাহলে মোটা লাগছে না শক্ত লাগছে? স্যার এবার মোটা লাগছে। সেম একই ভাবে চিন্তা করো, একটা মলিকুল যখন ডিসটেন্সটা কমে যাচ্ছে তার মানে সেটা কি হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, মানে তার ভলিউমটা বেড়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। এখানে ডেফিনেশনে কি লেখা রয়েছে? সাধারণ অবস্থায় যে পদার্থের নির্দিষ্ট আকার আয়তন থাকে তাদের কঠিন পদার্থ বলে। কঠিন পদার্থ মানে তোমার বইটা কঠিন শক্ত জিনিস, আর যেটা জল খাচ্ছ ওইটা লিকুইড, তাই তো? মানে তরল। হ্যাঁ স্যার। তার মানে কঠিন পদার্থের মলিকুলার মানে আণবিক দূরত্বটা হবে, মানে আন্তরাণবিক দূরত্বটা হবে তোমার কম, আর আন্তরাণবিক আকর্ষণ বলটা হবে বেশি। ঠিক আছে? মানে কেউ ইংলিশে মনে রাখতে পারো ইন্টারমলিকুলার ডিসটেন্স ইজ লো আর ইন্টারনিউক্লিয়ার অ্যাট্রাকশন টা হাই, মানে ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ হাই, ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্স ইজ লো। ওকে ওকে বুঝতে স্যার। পারলেন না কঠিন পদার্থ? ওকে স্যার। হ্যাঁ বুঝতে পারছি। এবার স্যার হচ্ছে দিয়া কোথাকার, ঠিক আছে এরপরে আসুন। এবারে দেখো কঠিন পদার্থের বৈশিষ্ট্য। কঠিন পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় কঠিন পদার্থের আকার ও আয়তন কি থাকে, নির্দিষ্ট থাকে। ওকে, যেটা আমরা ডেফিনেশনে পড়লাম, নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায়। কোন কিসে বলছি? নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় কঠিন পদার্থের আকার ও আয়তন কি থাকে,
নির্দিষ্ট থাকে। হ্যাঁ বোঝা স্যার। গেল? মানে হ্যাঁ আকার ও স্যার। আয়তন বলতে কথাটা কি বোঝায়? মানে যার জিওমেট্রিক্যাল শেপ থাকবে এরকম ব্যাপার? না, না, হ্যাঁ। না স্যার। তাহলে কি? মানে যেটার জ্যামিতিক আকার বা আয়তন এটা কি সেম থাকবে এরকম বলছে? না কি বলছে বলো? অজমি কি বলছে? স্যার আকারটা জ্যামিতিক আকার থাকবে, কিন্তু আয়তন বলতে তো পদার্থটার মধ্যে যতটুকু ভর আছে সেটা আয়তন বলছে। আচ্ছা দিয়া শুনতে পাচ্ছ? বলছে যে নির্দিষ্ট হ্যাঁ চাপ ও স্যার। তাপমাত্রায় কঠিন পদার্থের আকার আয়তন নির্দিষ্ট। এই আকার আয়তনটা কি জ্যামিতিক আকার আয়তন না এমনি নরমাল আকার আয়তন? স্যার একবার বলুন। বলছে যে এই লাইনটা কঠিন পদার্থের বৈশিষ্ট্য। নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় কঠিন পদার্থের আকার ও আয়তন নির্দিষ্ট থাকে। হুম। এই যে আকার আয়তনটা কথাটা বলছি এটা কি জ্যামিতিক মানে জিওমেট্রিক্যাল শেপ না এমনি নরমাল শেপ? স্যার পার্থক্যটা বুঝতে পারলাম না ও দুটোর মধ্যে। মানে জিওমেট্রিক্যাল শেপ মানে আচ্ছা জিওমেট্রিক্যাল তুমি তোমার বাড়িতে চিনি আছে, হুম। তো চিনি দানার শেপ গুলো কি মানে পাউডারের মতন না একটা নির্দিষ্ট শেপ আছে? স্যার একটা নির্দিষ্ট স্টেপ আছে। তো ওই আকার বলা হচ্ছে না তোমার ধরো বইটা যেমন ভাবে রেখে দিয়েছো সেই আকার বলা হচ্ছে? স্যার যে কোনো আকারই তো হতে পারে। হ্যাঁ মানে এটা এখানে জিওমেট্রিক্যাল শেপ বা ভলিউম না, যে মানে কোনো কোনো একটা আকার আয়তন হতে পারে। পার্থক্য হতে পারে কঠিন পদার্থ। মানে আকার আয়তন বলতে এখানে জিওমেট্রিক্যাল আকার আয়তন বলে না। এইটা একটা এমসিকিউ কোশ্চেন, ঠিক আছে? তোমাকে ঘুরিয়ে মানে এইটাই হচ্ছে তোমার নিচে এই ফরম্যাটে আছে যেটা, যে তোমাকে নেগেটিভেই অ্যানসারটা দিতে হবে। কোশ্চেনটা তোমাকে নেগেটিভেই জিজ্ঞেস করবে, মানে আমি বলছি যে এটা না, অ্যানসারটা নাই হবে, তুমি সেখানে হ্যাঁ বললে তোমার অ্যানসারটা ভুল হয়ে গেল। বোঝা গেল? এইটা তোমরা পরবর্তীকালে কেউ যদি নিটে যাও, বায়োলজিতে এরকম নেগেটিভ অনেক কোশ্চেন আসে, কেমিস্ট্রিতে দুটো কোশ্চেন আসতে পারে বা নাও আসতে পারে, কিন্তু কেউ যদি যেই অ্যাডভান্স লেভেলে যাও এখানে নেগেটিভ কোশ্চেন আসে। যারা নিট দেবে তাদের জন্য বায়োলজিতে নেগেটিভ কোশ্চেন আসে, ফিজিক্সে খুব একটা নেগেটিভ কোশ্চেন আসে না, কেমিস্ট্রিতে নেগেটিভ কোশ্চেন আসে, মানে অ্যানসারটা নেগেটিভই হবে, কিন্তু সেখানে পজিটিভ উত্তর দেওয়া মানেই ভুল। এটা একদিনে হবে না, আস্তে আস্তে হবে। যেহেতু তোমরা ক্লাস 8 থেকে শিখছো পড়ছো, আমরা এটাকে ঠিক তোমাদেরকে এরকম পড়াতে ডিসকাস করে যাও। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার। মানে এই লাইনটা দিয়ে এমসিকিউ কোশ্চেন কি বলতে পারে? বলবে যে নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় কঠিন পদার্থের জিওমেট্রিক্যাল মানে জ্যামিতিক আকার আয়তন কি নির্দিষ্ট থাকে? উত্তর কি হবে? একটা অপশনে দেয়া আছে হ্যাঁ, একটা দেয়া আছে না, একটা হতেও পারে নাও হতে পারে, বা মানে হচ্ছে তথ্য হচ্ছে ভুল। কোন অপশনটা হবে? স্যার হতেও পারে নাও হতে পারে। হ্যাঁ হতেও পারে নাও হতে পারে। বোঝা গেল? সেম বুঝতে পারলে না বুঝতে পারলে না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তো না পড়লে কি হবে? মার্কস পাবে তো না পড়লে? না স্যার। হ্যাঁ তাহলে পড়তে হবে। এবার দেখো, বাহ্যিক বল প্রয়োগ করলে কঠিন পদার্থের আকার ও আয়তনের বিশেষ পরিবর্তন হয় না। মানে কি বলছে? বাহ্যিক বল প্রয়োগ করলেও কঠিন পদার্থের আকার আয়তনের বিশেষ পরিবর্তন হয় না। মানে কি কথাটা? মানে ধরো তোমার বইটার উপর কি প্রেসার দিচ্ছ, এরকম ভাবে ছিঁড়ে না বলছি না, কিন্তু জাস্ট প্রেসার দিচ্ছ, বইটা কিছু চেঞ্জ হবে? না স্যার। বা তুমি কোনো লোহার টুকরোর উপর বাহ্যিক বল প্রয়োগ করছো, তাহলে কি লোহার টুকরোটার আয়তন শেপ হয়ে যাবে, চেঞ্জ হবে? না স্যার একই থাকবে। কেন বড় হাতুড়ি দিয়ে ঠুকলে ভেঙে যাবে না? স্যার চেঞ্জ হবে। হ্যাঁ মানে ওই যে বস্তুটা আছে তার যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বা ওর যে ভেতরের যে শক্তির থেকে বেশি শক্তি প্রয়োগ করলে তাহলে ওর শেপটা চেঞ্জ হবে, তাই তো? হ্যাঁ স্যার। দিয়া হ্যাঁ স্যার। হ্যাঁ, তার মানে যে কোনো বস্তুরই কি থাকছে, একটা নির্দিষ্ট শক্তি থাকছে, তার বেশি ওর উপর শক্তি প্রয়োগ করলেই তার শেপ সবকিছু চেঞ্জ হয়ে যাবে। এটা পরের দিকে আরো ডিটেইলসে পড়বে, এখন এইটুকু মনে রাখো যে বাহ্যিক পদার্থের বল প্রয়োগ করে কঠিন পদার্থের আকার আয়তনের বিশেষ পরিবর্তন হয় না। এবার দেখো, তাপ প্রয়োগ করে নির্দিষ্ট উষ্ণতায়, আচ্ছা গলনাঙ্ক কি জিনিস?
স্যার ফ্রিজিং বয়েলিং পয়েন্ট। বয়েলিং পয়েন্ট হচ্ছে ইংলিশ টার্ম হয়ে গেল। গলনাঙ্ক মানে মানে যেটা গলে গলে যায়। না, মানে তাহলে কোনো তরলের যতটা ওর উপর তাপ প্রয়োগ করলে ওটা ইয়ে থেকে কঠিন অবস্থা থেকে, মানে তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিণত হয়, ওটাকে বলা হয় ওটার গলনাঙ্ক। ওইটাকে গলনাঙ্ক না উল্টো বলে দিলে, যে কঠিন পদার্থকে যে টেম্পারেচারে কঠিন পদার্থকে তাপ লিকুইডে প্রয়োগ পরিণত করলে করতে যে সেটা গ্যাসীয় টেম্পারেচারটা দিতে হয় পদার্থে সেটাই তার পরিণত গলনাঙ্ক। হয়ে যায়। বয়েলিং পয়েন্ট মানে গলনাঙ্ক মানে বয়েল যেটা মানে কি? ফোটানো, বয়েল মানে ফোটানো, আর যেটা মেল্টিং। মেল্টিং আচ্ছা সেটা গলনাঙ্ক। হ্যাঁ, মানে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক কোনটা বয়েলিং পয়েন্ট কোনটা মেল্টিং পয়েন্ট বল? গলনাঙ্কটা হচ্ছে মেল্টিং মেল্টিং পয়েন্ট। পয়েন্ট আর স্ফুটনাঙ্কটা হচ্ছে বয়েলিং পয়েন্ট। ঠিক বললে তো? হ্যাঁ স্যার। তাহলে তুমি একটু আগে কি বললে? বয়েলিং পয়েন্ট, আমি গলনাঙ্ক বলেছি, তার মানে কথাটা ভুলই ছিল। স্ফুটনাঙ্ক হ্যাঁ, স্ফুটনাঙ্ক, বয়েলিং পয়েন্ট হচ্ছে স্ফুটনাঙ্ক, মানে যেটা মানে লিকুইড যতটা থেকে তাপ গ্যাস প্রয়োগ হবে। করলে, হ্যাঁ, আর যতটা কোনো যেটা কঠিন তরলের থেকে উপর যতটা লিকুইড তাপ প্রয়োগ হবে করলে সেটা হবে ওটা মেল্টিং পয়েন্ট, তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত হয়, সেটাকে ওটার বয়েলিং পয়েন্ট বা বয়েলিং স্ফুটনাঙ্ক পয়েন্ট বলে। বলে। তার মানে এখানে গলনাঙ্ক মানে কঠিন থেকে তরলে হবে। আচ্ছা, এমন একটা এক্সাম্পল বলো জাস্ট রেখে দিলেই তরলে পরিণত হয়। তোমার বাড়িতে আছে, বলো, তিনজনেরই বাড়িতে আছে। বরফ হ্যাঁ, বরফ বরফ রেখে দিলে জলে পরিণত হয়ে যায়। জলে পরিণত হয়ে যায় না, হয় না? স্যার হয়ে যায়। কেন হয়ে যায়? হ্যাঁ স্যার হয়। কেন হয়? কেন হয়? কেন হয়? স্যার বলবো? স্যার হ্যাঁ বলো। স্যার ওটা আশেপাশের পরিবেশ থেকে লিঙ্ক তাপ সংগ্রহ করে। হ্যাঁ, মানে ওর তাপমাত্রাটা কি হয়ে যায়? ওর যে বরফ কত ডিগ্রি সেন্টিগ্রেডে কঠিন থাকে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। যে 0 ডিগ্রিতে। আউটসাইড মানে তার চারপাশে যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রার সঙ্গে সবসময় কি থাকবে? সেম হতে চাইবে। সে যখন হিট অ্যাবজর্ব করছে মানে তাপ গ্রহণ করছে, গ্রহণ করে সেটা সলিড থেকে লিকুইডে যাচ্ছে। এই ডিটেলসটা পরের দিন বলবো, আচ্ছা এখানে নালে শেষ করা যাবে না। বলছে যে তাপ প্রয়োগে নির্দিষ্ট উষ্ণতায় কঠিন পদার্থ তরলে পরিণত হয়ে যায়। মানে আমি কোনো কঠিন পদার্থ যেমন বরফকে তাপ প্রয়োগ করছি মানে হিট দিচ্ছি, মানে তাপ দিচ্ছি, মানে টেম্পারেচার দিচ্ছি, সেটা কঠিন থেকে তরলে পরিণত হয়ে যাচ্ছে। যেমন ধরো আয়রন মানে লোহাকেও তুমি যদি হিট দাও সেটা লিকুইডে পরিণত হবে। মানে প্রত্যেকটা পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক আছে, মানে মেল্টিং পয়েন্ট আছে, মানে সেই টেম্পারেচারে গেলে সে কঠিন অবস্থা থেকে লিকুইড অবস্থায় চলে যাবে, মানে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় চলে যাবে। বোঝা গেল? হুম। অসমি বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এরপরে এরপরে দেখো, আচ্ছা ন্যাপথলিন দেখেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ন্যাপথলিন উবে তো যায়। কঠিন। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার স্যার ওটা বাতাসের সংস্পর্শে এলে হ্যাঁ। কঠিন থেকে উবে যায়। গ্যাসীয় হয়ে যায়, তরল তো হয় না। ওইটা কেন উবে যায়? কেন ওইটা ওর কোন প্রপার্টির জন্য উবে যায়? ওইটা হচ্ছে ভোলাটাইল হওয়ার জন্য উঠে যায়, যেটাকে ঊর্ধ্বপাতিত বলে। ঊর্ধ্বপাতিত মানে যেটা নরমাল টেম্পারেচারেই সলিড থেকে লিকুইড ভেপারে চলে যাবে, মানে কঠিন থেকে গ্যাসীয়তে চলে যাবে। যেমন এক্সাম্পল আসবে কর্পূর আসবে, কর্পূর কেউ রেখে দিলে হাওয়া হয়ে যায়, যেটা তোমার ওই যারা ওই ম্যাজিক দেখায় বা যারা জাদু দেখায় তারা এরকম বস্তু রেখে দিচ্ছে, হঠাৎ করে হাওয়া হয়ে গেল, বিশাল কিছু ঘটনা ঘটে গেছে, এরকম বলে যে বিশাল কিছু চেঞ্জ করে দিচ্ছে। আসলে ওইটা থাকে কর্পূর, নর্মাল রেখে দিলেই সেটা হাওয়া হয়ে যাচ্ছে, সেখান থেকে অনেক কুসংস্কার দেখবে আসে, এখানে অনেক লোক এরকম বিশ্বাস করে। তো কর্পূরকেও নর্মাল সলিড থেকে সেটা কি হয়ে যায়? গ্যাসে চলে যাচ্ছে। ন্যাপথলিনও তাই, আয়োডিনও হবে, এগুলো কঠিন পদার্থ হলেও এটা কি হয়ে যাচ্ছে তোমার বাষ্প, মানে তরলে না গিয়ে একবারে গ্যাসীয়তে চলে যাচ্ছে। তার মানে এই লাইনটা দিয়ে যদি কোশ্চেন দেয়, এই যে লাইনটা লেখা আছে এই লাইনটা দিয়ে যদি কোশ্চেন দেয় তাহলে উত্তর দিতে পারবে ব্যতিক্রম যদি জিজ্ঞেস করে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তারপরে বলছে প্রমাণ, 4 পয়েন্ট, প্রমাণ চাপে অনিয়তাকার কঠিন পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক থাকে। এই লাইনটার মানে কি বোঝাচ্ছে? প্রমাণ চাপে, স্যার মানে যেখানে, হ্যাঁ বলো বলো। স্যার বলছি যে কর্পূর
আপনি যেটা বললেন কর্পূরটা উভে যায়, তো স্যার ওই যখন ম্যাজিক দেখায় তো স্যার কর্পূরতে তখন সময় নেয়। হ্যাঁ, বুঝতে পারলাম না, বলছেন বুঝতে পারলাম না। আপনি যেটা বললেন ম্যাজিক হুম দেখানোর সময়, তো যেটা হুম আপনি যেটা বললেন ম্যাজিক দেখানোর সময় কর্পূরটা, যেহেতু কর্পূরের বস্তু থাকে তাই সেটা উভে যায়। তো স্যার হুম ওই কর্পূরের বস্তুটা উভে যেতে স্যার কতক্ষণ লাগে, মানে খুব কম এটা সময়ের মধ্যে ওর, কি উভে যায়? না ওইটা কর্পূর যেমন বড় নেবে, মানে ওর ওয়েটটা যেরকম নেবে সেরকম টাইম নেবে। যদি ছোট নাও তোমার হচ্ছে কি বলে 5-7 মিনিটের মধ্যে উবে যাবে। বড় নিলে বেশিক্ষণ টাইম লাগবে, আচ্ছা যেগুলো স্যার। মানে ওর ওর ভরের উপর ডিপেন্ড করবে কতটা অ্যামাউন্ট নিচ্ছ, ঠিক আছে। এবার এখানে দেখো, হ্যাঁ প্রমাণ স্যার। চাপ অনিয়তকার কঠিন পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক থাকে। মানে প্রমাণ চাপে অনিয়তকার মানে যার আকার আয়তন সেম না, সেখানেও গলনাঙ্ক নিশ্চয়। ধরো একটা লোহার এরকম আয়তক্ষেত্রাকার বক্স নিয়েছো, তার গলনাঙ্ক বলছে 73 ডিগ্রি সেন্টিগ্রেড। আর একটা লোহার এরকম টুকরো, মানে নর্মাল টুকরো, মানে যেটার কোনো সেপ নাই, ধরো একদিকটা এরকম বড় হয়ে গেছে, মানে ধরো একটা এরকম এরকম নিয়েছো আর একটা এরকম নিয়েছো, ঠিক আছে। এইটা ধরো মানে শুধু এতটুকু অংশ আকার নিয়ে রয়েছে, বাদ বাকিটা উপরে রয়েছে, মানে যেমন ছাতার মতন। আর এটা ধরো এতটা অংশ নিয়ে রয়েছে, তাহলে এই দুটোই মেটেরিয়াল কিন্তু একই, মানে দুটোই লোহা। এইটা এতটুকু অংশ তোমার ছাতা যেমন ধরে থাকে, একটা রড ধরে রয়েছে, বাকিটা এরকম এরিয়া জুড়ে রয়েছে। আর একটা লোহার টুকরো এরকম ধরো কোনো লোহার কোনো ধরো টিন যদি হয়, তাহলে দুটোর মধ্যে কি অনিয়তকার হচ্ছে, এটা অনিয়তকার, এইটা মানে নিয়তকার, মানে আকার আয়তনটা ফিক্স থাকছে। তাহলে তাদের ক্ষেত্রেও গলনাঙ্ক হ্যাঁ স্যার। কি থাকবে, সেম থাকবে, কারণ হচ্ছে আমাদের পদার্থটা সেম। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তারপরে পয়েন্টটা আসো, সাধারণ অবস্থায় কঠিন পদার্থ নিয়তাকার ও অনিয়তাকার হয়। মানে যেমন এইমাত্র বললাম, নিয়তাকার অনিয়তাকার, মানে রেগুলার শেপ ইররেগুলার শেপ। মানে আকারটা তুমি আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র এগুলোকে রেগুলার শেপ বলে, যেটা ধরো 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 কোনো ঢিল, তোমাদের বাড়ির পাশে দেখো অনেক টুকরো টুকরো ঢিল থাকে যাদের কোনো শেপই নেই, সেটাকে অনিয়তাকার বলা হচ্ছে। ওকে, তো এর উপর বেস করে সাধারণ অবস্থায় কঠিন পদার্থ নিয়তাকার ও অনিয়তাকার হয়। যেমন খাদ্য, লবণ, চিনি, তুঁতে এগুলো হচ্ছে নিয়তাকার। যেমন চিনিরও একটা দেখবে নির্দিষ্ট শেপ আছে। আবার কাঁচ, পিচ, মাখন এগুলি সব অনিয়তাকার কিন্তু কঠিন থাকে। আচ্ছা, বাটার কঠিন কঠিন ফরম্যাটে থাকে থাকে তাই তো? হ্যাঁ স্যার। বাটার যেটা বাড়িতে খাও, স্যার এটা ঠিক আছে, কঠিন। হ্যাঁ কঠিন পদার্থ থাকে কিন্তু সেটা অনিয়তাকার। তো এইটা গেল তোমার কঠিন পদার্থের বৈশিষ্ট্য। আমি যতদূর বললাম বুঝতে পারলে না পারলে না? স্যার হ্যাঁ বুঝতে পেরেছি পেরেছি। স্যার। স্যার পেরেছি। হ্যাঁ, তো এই বোঝাটাকেই মাথায় রাখতে হবে। দেখো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, যেটা আমি মুখে বলবো সেটা ভালো করে শুনবে। আর যে জায়গাটা ডিপে যাওয়া দরকার, মানে ধরো তোমাদের বইয়েতে ধরেনি, সেগুলো আমি বলে দেবো। আর এই নোটটা ওয়েবসাইটে আপলোড দেওয়া থাকবে, এবং এই চ্যাপ্টারে আমি এরপর আর কিছু বলবো না এখন, আজকে টাইম হয়ে উঠবে না। এরপরে তরল পদার্থ আছে, গ্যাসীয় পদার্থ আছে, আবার এটার ডিটেলসটা আছে, ঠিক আছে। মানে আমরা শুধু আজকে কি শিখলাম, শুধু কঠিন পদার্থটা কি জিনিস এবং কঠিন পদার্থের বৈশিষ্ট্য শিখলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার। তাহলে হ্যাঁ নেক্সট স্যার। দিন নেক্সট তোমাদের ক্লাস হবে টিউসডে ক্লাস হবে। টিউসডে ক্লাসটা তো আজকে হয়ে গেল, তাহলে এরপরে ক্লাস হ্যাঁ রয়েছে স্যার। তোমাদের সেই থার্সডে। হ্যাঁ স্যার। ওয়েডনেসডে ছিল না? ওয়েডনেসডে। হ্যাঁ। ওয়েডনেসডে, ঠিক আছে, আমি ওয়েডনেসডেতেও করানোর চেষ্টা আমি করছি। ডেটটা ওয়েডনেসডেই বলেছিলাম। ওয়েডনেসডে বলেছিলে, থার্সডে হলে ভালো তো, থার্সডে একটা টাইম করো না, নাহলে আমি তো ম্যানেজ স্যার করতে পারছি না। থার্সডে তোমায় আগে পরে স্যার কিছু আমার করে। ওয়েডনেসডে হবে না। কার ওয়েডনেসডে স্যার হবে? আমার ওয়েডনেসডে বিকাল, আমার স্যার অশ্মি বলছি, আমার ওয়েডনেসডে বিকাল 5টা থেকে টিউশন আছে। আমার স্যার ওই আপনি যে টাইমটা বলেছিলেন মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি, এই 4টে দিনকে স্যার ধরে রেখে আমি বাকি টিউশন গুলো ঠিক করেছি। মানে যেগুলো আমি আগে থেকে পড়তাম তাদেরকে বলেছিলাম টাইম চেঞ্জ হবে, যে স্যার তারা আবার এখন বলছে যে কি বলে এরকম ভাবে কি করে হবে। আমি বলছি স্যার টাইমটা একটু ম্যানেজ করতেই হবে, না হলে হচ্ছে না। দিয়ে আপনার এই টাইমটা ধরে রেখে আমি বাকি টিউশনের ডেট ঠিক করেছি। ওকে ওকে, তো দিয়া একটু টাইমটাকে চেঞ্জ করো না ইধার উধার।
ব্যাচের টাইম কেউ চেঞ্জ করবো। ব্যাচে তোমার কটা থেকে হচ্ছে টাইম বলো আমাকে? 6:20 থেকে 8:45। তার আগে তুমি 4টে থেকে করতে পারবে? স্কুল আছে না। স্কুল থেকে ঠিক আছে, আমি স্কুলই তো স্যার আসতে আসতে 5টা বেজে যায়, 5টা 4:30 ছুটি হয়, বাড়ি আসতে আসতে 5টা। ঠিক আছে ঠিক আছে, আমি তবু আমাকে কিছুক্ষণ টাইম দাও, আমি সবাইকে মেসেজ করে দেবো নেক্সট ক্লাস কবে হবে। আমি আমার টাইম Thursday গুলো হবে না? বলেছিলাম Wednesday। সেটা। ঠিক আছে। ওকে স্যার। আর সেও বুঝতে পারলে সবকিছু? হ্যাঁ স্যার। তাহলে দিয়ে ওয়েডনেসডে হচ্ছে- কখন হবে? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, ওয়েডনেসডে কখন হবে? ওয়েডনেসডে বিকেলের দিকেই হবে, বা ওয়েডনেসডে কি স্কুল ছুটি আছে? ওয়েডনেসডে এখনো পর্যন্ত তো আছে। ছুটি না আছে? স্যার, আমাদের স্কুল ছুটি নেই। সবার স্কুল ছুটি হবে না। ঠিক আছে, আমি দেখে আমি আমি সবাইকে ফোন করব, ঠিক আছে? ওকে স্যার। ফোন করে আমি জেনে তারপর ম্যানেজ করে নেব, ওকে? ওকে স্যার। ওকে আর শ্রেয়ম, তোমার হ্যাঁ। হচ্ছে কি বলে, তুমি বুঝতে পেরেছো তো? তোমার আমাদের ক্লাস নরমালি স্যাটারডে সানডে টিউসডে আর স্যার একটা ডেট দিয়ে। স্যাটারডে স্যার হবে। স্যাটারডে কেন হবে না? স্যার বিকালে পড়া থাকে স্যার 4:30 থেকে। 4:30 থেকে পড়া থাকে। ঠিক আছে, আমরা হ্যাঁ, স্যার। টাইম বলে দেবো, আমাদের স্যাটারডে হয়তো সকালের দিকে হতে পারে বা বিকালের দিকে বা 5টা থেকে হতে পারে, মানে যে সে চেঞ্জ হয়ে যাবে। টুইসডে ক্লাসটা হোক না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টুইসডে। টিউসডে তো আজকের ক্লাসটা তো টুইসডে হয়ে গেল, টিউসডে ক্লাসটা আজকে হলো তো। আমি বলছি যে নর্মাল ক্লাসগুলো মানডে টুইসডে আর স্যাটারডে সানডে থাকে না। আর পরপর ক্লাস হলে সবাই ঘুমার করে উঠতে পারবে না। তুমি এখন একটা করে চ্যাপ্টার হয়েছে তো, তোমাদেরকে নেক্সট স্যাটারডেতে প্রথম চ্যাপ্টারটার পরীক্ষা বললাম, তাই তো? এরপরে ধরো ম্যাথসের আর একটা চ্যাপ্টার হবে, আমি টেস্ট নেব, হলো? এবার এই যে বল চ্যাপ্টার যেটা হয়ে গেল, আমার এখানে কেমিস্ট্রিটা পড়ানো চলছে, তো কেমিস্ট্রির সঙ্গে বল চ্যাপ্টারটা রিভিশনে থাকবে তোমার একবার, কেন আমি 3বার টেস্ট নেব, তার এমসিকিউ এর টেস্ট হবে। তুমি তখন পরপর যদি আমি প্রতিদিন পড়াই, তাহলে তোমার হোমওয়ার্ক করা বা এই কাজগুলো করা চাপ হয়ে যাবে। এখন একটা করে চ্যাপ্টার মনে হচ্ছে যেন আমি বলে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু যখন ডিভিশনে পড়বে তুমি করে উঠতে পারবে না, তোমাকে একদিন স্যার মিনিমাম। বলছি যে আপনি যে বলো চ্যাপ্টার থেকে টেস্ট নেবেন বলছেন, ওটা স্যার একটু পরে হলে ভালো হয়, তার কারণ আমি স্যার একটা ডেফিনেশনও পাচ্ছিলাম না, কাল থেকে পাচ্ছিলাম, তা আবার আজকে তো এত প্রবলেম হচ্ছিল। পরে বলতে তুমি হচ্ছে কি বলে শনিবার দিনই হবে, কারণ এতদিন 3 সপ্তাহ পড়ানো হয়ে গেছে, 3 সপ্তাহের মধ্যে একটা টেস্ট হবে না? টেস্ট তো দিতে হবে, কারণ যত স্যার আমার কিছুই রেডি হয়নি। তো রেডি করবে রাত থেকে, একটাই তো হ্যাঁ চ্যাপ্টার। সেটা স্যার, রাত জাগাটা কোনো প্রবলেম নাই, হ্যাঁ প্রবলেম হচ্ছে স্যার ওটা রেডি হচ্ছে না, মানে আমি যখন চাইছি খুলতে তখন ওই তো লগ ইন বা লগ আউট ঠিক এর আছে, প্রবলেম মানে দেখাচ্ছে। যখন একবার খুলে যাবে ডাউনলোড করে নেবে, দেখবে ডাউনলোড অপশন আছে, তাহলেই তোমার নেটওয়ার্ক থাকুক আর নাই থাকুক তুমি দেখতে পাবে, মানে পিডিএফটা বিশেষ করে। ওকে স্যার। ঠিক আছে ওকে স্যার। ঠিক আছে, হ্যাঁ তাহলে স্যার। আমি এখন রাখছি, আমাদের পরে ক্লাস আছে, তারা আবার ওইটাতে জয়েন হওয়ার চেষ্টা করছে। পরীক্ষাটা যেটা হচ্ছে ওটার হাইয়েস্ট মানে সব মানে যে সব থেকে বড় কোশ্চেন ব্রড কোশ্চেন কত নম্বরে থাকবে? 2 নাম্বার, আচ্ছা। মানে সব থেকে হাইয়েস্ট কোশ্চেন মার্কস হচ্ছে 2, ঠিক আছে? তাহলে বাড়িতে পড়ো ভালো করে, আমি নেক্সট ক্লাসটা ওয়েডনেসডে হবে না থার্সডে হবে আমি ডিসকাস করে বলে দিচ্ছি, ওকে? সেও বুঝতে পারলে? স্যার। ঠিক আছে, তাহলে তোমার সঙ্গে কথা বলতে হবে একটু, ওকে? ঠিক আছে। তোমার হচ্ছে গার্জেন কথা বললে ভালো হয়, ওকে? বাবাকে ফোন করতে বলো ওই নাম্বারটায়। ঠিক আছে স্যার। ঠিক আছে, আমি এখন ডাকছি, ওকে? ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। চল 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 চল, তাড়াতাড়ি চল, ওভার টাইম, আর কিছু এখন কাজ কানে দেওয়া যাবে না।